হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, সবাইকে আবারও স্বাগত জানাই আমার ক্লাসরুমে, যার নাম ত্রিদীপস বেঙ্গলি ক্লাস। যারা আজকে আমার ক্লাসটা শুনছো তাদের সবার কাছে আমার আবেদন থাকবেই, তোমরা অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং তাদেরকেও বলো সাবস্ক্রাইব করতে, যাতে আমি যে উদ্দেশ্য নিয়ে আমার চ্যানেলটা শুরু করেছিলাম, যে এই লকডাউন পরিস্থিতিতে আমার সমস্ত ছাত্রছাত্রীদের কাছে আমার ক্লাস নিয়ে পৌঁছে যাওয়া, তাদেরকে সাহায্য করা, সেই আমার চেষ্টাটা সফল হবে তখনই যখন ম্যাক্সিমাম স্টুডেন্টের কাছে আমার ক্লাসগুলো পৌঁছে যাবে। তো আজকে আমরা যে ক্লাসটা নিয়ে হাজির হয়েছি সেই ক্লাসটা হচ্ছে দ্বাদশ শ্রেণীর পাঠ্য যুদ্ধ কেন, কবি দীনেশ দাশের লেখা। আমি যখনই কোনো চ্যাপ্টার শুরু করি, সেই চ্যাপ্টারগুলি শুরু করার আগেই আমি কবি পরিচিতি, কবিতার উৎস এবং কবিতার নামকরণ সম্পর্কে আলোচনা করে নিই। তো আজকেও তার ব্যতিক্রম হবে না। প্রথমেই আমি কবি দীনেশ দাশ সম্পর্কে সংক্ষেপে আলোচনা করব, কবিতার উৎস সম্পর্কে আলোচনা করব এবং কবিতার নামকরণ সম্পর্কে আলোচনা করব। তোমরা আমার ক্লাসটা শেষ অবধি দেখবে। আমি এই ক্লাসের মধ্যেই কিছু প্রশ্ন তোমাদের কাছে দিয়ে দেব, তোমরা যাতে সেই প্রশ্নগুলি নিয়ে চর্চা করতে পারো এবং সেগুলি যাতে তোমরা শিখতে পারো, সেই উদ্দেশ্য নিয়েই আমি আজকে ক্লাসটা শুরু করতে যাচ্ছি। প্রথমেই দেখো, আমাদের আজকের পাঠ্য যুদ্ধ কেন কবিতাটির কবি পরিচিতি সম্পর্কে আলোচনা করব। যুদ্ধ কেন কবিতার কবি দীনেশ দাশ, এটা আমরা সবাই জানি, যারা আমরা দ্বাদশ শ্রেণীতে পড়ছি আমরা সবাই জানি কবি দীনেশ দাশ যুদ্ধ কেন কবিতার কবি। এবারে কবি দীনেশ দাশ সম্পর্কে সাহিত্য সমালোচক অসিত কুমার বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে প্রেম, প্রকৃতি, দেশ, ইতিহাস, সমাজ, সংগ্রাম, দুর্ভিক্ষ, ব্যর্থতা, রবীন্দ্রনাথ, গান্ধীজি সবই তার কবিতার বিষয় হয়েছে। এই যে মন্তব্যটা, এই মন্তব্যকে সামনে রেখে যদি আমরা আলোচনাটা শুরু করি, তাহলে আমরা অবশ্যই বলতে পারি যে আধুনিক যুগের বিশেষ খ্যাতিমান কবি হলেন কবি দীনেশ দাশ। তিনি 1913 খ্রিস্টাব্দের 16ই সেপ্টেম্বর দক্ষিণ 24 পরগনার আলিপুরে জন্মগ্রহণ করেন। তার বাবার নাম হৃষিকেশ দাস এবং মায়ের নাম কাত্যায়নী দেবী। স্থানীয় চেতলা উচ্চ বিদ্যালয় থেকে তার পড়াশোনা শুরু হয়। নবম শ্রেণীতে পড়ার সময়ই তিনি দেশের স্বাধীনতা সংগ্রামে জড়িয়ে পড়েন। 1930 খ্রিস্টাব্দে তিনি ম্যাট্রিক এবং 1932 খ্রিস্টাব্দে তিনি আইএ পাস করেন। 1938 খ্রিস্টাব্দে তিনি বিএ পাস করেন। এই গেল তার জন্ম ও বাল্যকাল ধরতে পারো। তারপর কবি কি করেছেন, তার কর্মজীবনে পদার্পণ করেছেন। কবি দীনেশ দাশ সারা জীবন ধরেই বিভিন্ন ধরনের পেশার সঙ্গে যুক্ত ছিলেন। ছাত্রজীবন শেষ হওয়ার পর তিনি বেশ কিছুদিন গৃহশিক্ষকতা করেছিলেন। 1935 খ্রিস্টাব্দে তিনি কার্শিয়াং বলে একটা জায়গা আছে ওয়েস্ট বেঙ্গলে, সেই কার্শিয়াংয়ের চা বাগানে কর্মী হিসেবে যোগদান করেন। এরপর তিনি কলকাতায় ফিরে আসেন এবং জীবন বীমার কর্মী রূপে যোগদান করেন। পরবর্তীকালে তিনি চলচ্চিত্র জগতের গীতিকার, সহপরিচালক রূপেও কাজ শুরু করেন, বা আমরা বলতে পারি কাজ করেছিলেন। এরই মাঝে তিনি
অলকা, দৈনিক কৃষক, মাতৃভূমি ইত্যাদি পত্রপত্রিকার সঙ্গে ঘনিষ্ঠভাবে যুক্ত ছিলেন। তিনি দীর্ঘকাল চেতলা উচ্চ বিদ্যালয়ে শিক্ষকতার দায়িত্ব পালন করেছিলেন। বাংলা ভাষা ছাড়াও কবি দীনেশ দাস ফরাসি, জার্মান ও সংস্কৃত ভাষায় গভীর পাণ্ডিত্য অর্জন করেছিলেন। সমকালীন বাস্তব জীবনের প্রতিফলন দেখা যায় তার বিভিন্ন কবিতায়। তাছাড়া সাম্যবাদী চিন্তা চেতনা তার কবিতার বিশেষ বৈশিষ্ট্য কিন্তু আমরা বলতে পারি। কবিরূপে বিশেষ পরিচিতি লাভ করেন 1938 খ্রিস্টাব্দে। তার বিখ্যাত কাস্তে কবিতা যখন প্রকাশিত হয়েছিল পর থেকে 1938 খ্রিস্টাব্দের তার কাস্তে কবিতা প্রকাশের পর তিনি কাস্তে কবি নামে কিন্তু সবচেয়ে বেশি পরিচিত হন। পরবর্তীকালে তার কাব্য কবিতা প্রকাশিত হয় অনেক। তার মধ্যে উল্লেখযোগ্য হলো শ্রবণে কবিতা, ভুখা মিছিল, দীনেশ দাসের কবিতা অহল্যা, কাচের মানুষ, অসঙ্গতি, কাস্তে, রাম গেছে বনবাসে ইত্যাদি আরও অনেক কবিতা তার প্রকাশিত হয়। 1981 খ্রিস্টাব্দে অসঙ্গতি কাব্যের জন্য কবি নজরুল পুরস্কার লাভ করেছিলেন কবি দীনেশ দাস। তারপর দেখো 1983 খ্রিস্টাব্দে রাম গেছে বনবাসে কাব্যগ্রন্থের জন্য তিনি রবীন্দ্র পুরস্কারে সম্মানিত হন। এবং 1985 খ্রিস্টাব্দের 13ই মার্চ এই মহান কবি, যাকে আমরা কাস্তে কবি নামে চিনেছি, তিনি পরলোক গমন করেন। এখন আমাদের যে পাঠ্য কবিতাটি, এই পাঠ্য কবিতাটি কোথা থেকে নেওয়া হয়েছে বা তার উৎসটা কি? এই কবিতাটি মানে যুদ্ধ কেন কবিতাটি কবি দীনেশ দাসের শ্রেষ্ঠ কবিতার বই থেকে গৃহীত হয়েছে। গ্রন্থটি 1942 খ্রিস্টাব্দে প্রকাশিত হয়েছিল। যাই হোক, কবিতাটি পড়ার আগে আমরা কবিতার বিষয়বস্তু সম্পর্কে একটু জেনে নিই, তাহলে আমাদের সুবিধা হবে। এই যে যুদ্ধ কেন কবিতাটি, এই কবিতায় কবির যুদ্ধবিরোধী মনোভাব প্রকাশিত হয়েছে। কবি এখানে পৃথিবী সম্পর্কে নিজের উপলব্ধি প্রকাশ করেছেন। তিনি বলেছেন, এই বিশাল পৃথিবীতে অনেক অব্যবহৃত জায়গা পড়ে থাকলেও একদল মানুষ নিজের কায়েমি স্বার্থ পূরণের জন্য আরও জায়গার লোভে অন্য মানুষের এলাকা দখলের জন্য হাত বাড়ায়। তো যখন একজন মানুষ জায়গা দখলের জন্য অন্যকে জায়গা থেকে বেদখল করার চেষ্টা করে, তখনই কিন্তু সমস্যার শুরু হয়, মানে যুদ্ধ বাধে। তার ফলে কি হয়? যুদ্ধ বাধে এবং আকাশে যুদ্ধ বিমান ওড়ে। যুদ্ধের এই পরিবেশ দেখেই কবি আক্রান্ত মানব জাতির পক্ষ থেকে প্রশ্ন তুলেছেন, যুদ্ধটা কেন? আমরা কেন যুদ্ধটা করব? তিনি বলেছেন, আমরা সকলেই এই যুদ্ধে জড়িয়ে পড়েছি। আমরা কিন্তু সকলেই, এটা কথা আছে, নগর পুরিলে দেবালয় কি রক্ষা পায়? নিশ্চয় না। দেশে দেশে যখন যুদ্ধ বাধে, তখন কিন্তু আমরা সাধারণ মানুষ সেই যুদ্ধকে এড়িয়ে চলতে পারি না। আমরা সবাই কি সেই যুদ্ধে জড়িয়ে পড়ি। যুদ্ধে হার এবং জিত দুইই আছে, কিন্তু কবির মতে হার জিতের চেয়েও বড় প্রশ্ন হলো, বারবার কেন এভাবে যুদ্ধ হবে পৃথিবীতে? এখানে বারবার শব্দের মাধ্যমে পরপর ঘটে যাওয়া প্রথম ও দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথাই কবি বলতে চেয়েছেন। যুদ্ধ মানেই ধ্বংস,
আমরা ইতিহাসে প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের কথা পড়েছি, শুনেছি, তার ধ্বংসলীলা সম্পর্কেও আমরা ওয়াকিবহাল। তো সেই কথাটাই কবি বলছেন। কি বলছেন? যে যুদ্ধ মানেই কিন্তু ধ্বংস। কবির মতে নিষ্ঠুর লোভের জন্য, মানে আরও চাই, আরও জায়গা চাই, আরও আমি চাই, মানে আমার যে আরও চাওয়া, সে আরও চাওয়াটা কিন্তু আমাকে যুদ্ধের দিকে ঠেলে দিচ্ছে। আমি মানে রাষ্ট্র, যে কোনো রাষ্ট্রের কথা তিনি বলছেন। যুদ্ধ মানেই ধ্বংস। কবির মতে নিষ্ঠুর লোভের জন্য যুদ্ধ বাধায়, কারা বাধায়? আহাম্মকেরা বাধায়। যুদ্ধে ব্যবহৃত ট্যাঙ্কের চাকায় পৃথিবীর মাটিতে বারবার ফাটল ধরে। এক্ষেত্রে কবি একটি উপমা ব্যবহার করেছেন। কি উপমা? সেটা হচ্ছে, একসময় গ্রামোফোন রেকর্ডে গান শোনা হতো বা শোনা যেত। কখনো কখনো সেই রেকর্ডে চির বা ফাটল ধরত, ফলে রেকর্ডটির চির ধরা অংশ থেকে গানের একই কথা বারবার শোনা যেত। এবার তোমরা হয়তো গ্রামোফোনের রেকর্ড শুনোনি, আমি ছোটোবেলায় দেখেছিলাম, দু একবার শুনেছিলাম। সেই গ্রামোফোন আমাদের গ্রামে ছিল, আমরা যেখানে থাকতাম সেখানে দু একবার বাজতে দেখেছি আমি। তো তোমাদেরকে একটা সহজ উদাহরণ দিই। আমরা সিডি মেশিন বা সিডি রাইটার সম্পর্কে জানি। তো সিডি রাইটারে যখন আমরা গান রাখি, সেই সিডি রাইটারটা যখন একটু নষ্ট হয়ে যায়, সেখানে যখন একটু স্ক্র্যাচ পড়ে যায়, সেটা যখন আমরা চালাই প্লেয়ারে, তখন দেখা যায় ঘুরে ফিরে সেই জায়গাটাই আবার ঘুরে ফিরে বাজতে থাকে, সেই একই কথা বারবার বাজতে থাকে। সেই কথাটাই কবি বলছেন। কি বলছেন? যে রেকর্ডটির যে চির ধরা অংশ থেকে গানের একই কথা কিন্তু বারবার শোনা যেত। পৃথিবী সর্বদাই ঘুরে চলেছে। পৃথিবী ঘুরে চলার সঙ্গে সঙ্গে রেকর্ডের মিল খুঁজে পেয়েছেন কবি। পৃথিবী ঘুরে চলেছে তার নিয়ম অনুসারে, এবং কবি সেখানে রেকর্ডের সঙ্গে মিল খুঁজে পেয়েছেন। কবির মনে হয়েছে তার অনুভূতিও যেন পৃথিবীর ফাটলে আটকে গেছে। সেই যে ট্যাঙ্কারের চাকায় পৃথিবীতে ফাটল ধরেছে বা পৃথিবীতে দাগ পড়েছে, সেই দাগে যেন গিয়ে আটকে গেছে। বারবার ঘুরে ফিরেই যুদ্ধ আমাদের জীবনে আসছে। তাই তার হৃদয় একই কথা বলছে যে কেন বারবার এই পৃথিবীতে যুদ্ধের নিষ্ঠুর বর্বর অভিনয় হবে। প্রকৃতপক্ষে কবি মানুষের শুভ বুদ্ধির কাছে আবেদন জানিয়েছেন। কি জানিয়েছেন? আমরা যুদ্ধ করতে চাই না। তার মতে জায়গা দখল করার জন্য যুদ্ধের প্রয়োজন কেন? তার পরিবর্তে এই পৃথিবীতে নতুন অব্যবহৃত জায়গা খুঁজে নেওয়ার চেষ্টা করা হোক। জলাভূমিতে, অরণ্যে মানুষ বাসভূমি তৈরি করতে পারে। মেরু প্রদেশেও স্থাপিত হতে পারে বসতি। কিরগিজ স্টেপিজ এর মতো জায়গাতেও, যেগুলি জনহীন, সেখানে বনভূমি আছে। সেই বনভূমিতে বীজ বুনে তাকে শস্য শ্যামল করে তোলা যেতে পারে। এভাবেই অঞ্চলগুলিকে কিন্তু বসবাসের উপযোগী করে তোলা যাবে। আমি একদম সহজভাবে যদি বলি, পৃথিবীর বেশিরভাগ জায়গায় কিন্তু স্থল, এবং আমরা সেই স্থলের সামান্য অংশে কিন্তু বসবাস করছি। বেশিরভাগ অংশ জুড়েই রয়েছে জঙ্গল, মানে বনভূমি, অথবা মরুভূমিগুলি রয়েছে। সেই মরুভূমি যেগুলি এখনও মানুষের বসতি স্থাপন হয়নি, সেই জায়গাগুলিকে দখল করো না। যাদের জায়গা দখলের প্রবল ইচ্ছা, তোমরা সেই জায়গাগুলিকে দখল করো এবং সেখানে বসতি স্থাপন করার চেষ্টা করো। এই কথাটাই কিন্তু কবি
বলতে চেয়েছেন। কবির বিশ্বাস মানুষ চাইলেই পৃথিবীর বহু নির্জন প্রান্তরকে বাসযোগ্য ও ফলনশীল করে তুলতে পারে, কিন্তু তার পরিবর্তে লোভী মানুষ নির্বোধের মতো অন্যের জায়গা দখল করতে বারবার যুদ্ধের ধ্বংসলীলায় মেতে উঠেছে। সেজন্য কবি বলেছেন, বিজ্ঞানের তাপের পরিবর্তে বিজ্ঞানের আলোয় এই পৃথিবী আলোকিত হোক। আমরা বিজ্ঞানের তাপ চাই না, যেটা হিরোশিমা নাগাসাকিতে হয়েছিল। আমরা বিজ্ঞানের আলো চাই, যে আলোটা আমার ঘরের অন্ধকারকে দূর করছে। অর্থাৎ বিজ্ঞানকে মানব জাতির অভিশাপ স্বরূপ নয়, আশীর্বাদ রূপে প্রতিষ্ঠা করা হোক। মানুষের শুভবোধের কাছে কবি এই প্রত্যাশাটুকুই করেছেন। একদম সহজভাবে আমি কবিতাটার সারমর্ম বোঝানোর চেষ্টা করেছি। আমরা যখন কবিতাটা পাঠ করব তখন আমরা তার বিস্তারিতটা আবার আলোচনা করে নেব। এবার দেখো কবিতার নামকরণের তাৎপর্যটা কি, কেন যুদ্ধ, কেন নামকরণটা করা হয়েছে এই কবিতার। আমি বারবারই কথাটা বলি যে কোনো সাহিত্য ক্ষেত্রেই তার নামকরণটা কিন্তু খুব গুরুত্বপূর্ণ। কেন? নামকরণের মধ্য দিয়েই কবি বা লেখক তার রচনাটির সঙ্গে পাঠকদের একটি প্রাথমিক পরিচয় ঘটান। এটা একটা সেতুর মতো কাজ করে, মানে কবিতা এবং তার বিষয়বস্তু সম্পর্কে পাঠকের মনের সঙ্গে একটা সেতুর সম্পর্ক আছে, সেই নামকরণটা। সাহিত্যের নামকরণ বিভিন্নভাবে হতে পারে, বিষয়বস্তু কেন্দ্রিক, চরিত্র কেন্দ্রিক, সমাজ সমস্যামূলক, রঙ্গব্যঙ্গমুখর, রূপক বা ব্যঞ্জনাধর্মী। এই কথাটি মাথায় রেখেই আলোচ্য কবিতাটির নামকরণের সার্থকতা আলোচনা করতে পারি আমরা। কি আছে কবিতাতে বা কবিতার বিষয়বস্তুতে বা কবিতার নামকরণে? কবি মনে করেন আমাদের পৃথিবী আয়তনে অনেক বড়। সত্যি তো বড়, আমাদের পৃথিবী আয়তনে অনেক বড়। সেখানে ভালোভাবে বেঁচে থাকার জন্য যে জমির দরকার, তার জন্য যুদ্ধের কোনো প্রয়োজন নেই। এই বিরাট পৃথিবীতে কোটি কোটি মানুষ বসবাস করে। তাদের বসবাসের জায়গার কোনো অভাব নেই। লোভী আর নির্বোধ যুদ্ধবাজরা আরও বেশি সাম্রাজ্য বিস্তার করতে অন্য দেশের দিকে হাত বাড়ায়। এর অনিবার্য পরিণতিস্বরূপ যুদ্ধ বাধে। তার ফলে বহু মানুষের অকাল মৃত্যু হয়, মহামারী দেখা দেয়। যুদ্ধে লিপ্ত হয়ে উভয় পক্ষেরই কিন্তু বিপুল ক্ষয়ক্ষতি হয়। তাই কবির প্রশ্ন, যুদ্ধে জেতা বা হারা বড় কথা নয়। প্রশ্ন হলো কেন? প্রশ্ন হলো কি, কেন বারবার যুদ্ধ হবে এই পৃথিবীতে? সেটা আমাদেরও প্রশ্ন। কেন বারবার যুদ্ধ হবে এই পৃথিবীতে? কেনই বা বারবার পৃথিবীর মাটির উপর দিয়ে ট্যাঙ্কারের চাকায় পিষ্ট হবে মানুষ, সমাজ? কেন? কবি আরও বলেছেন, এই পৃথিবীতে রয়েছে প্রচুর জলাভূমি, অনেক মরুভূমি। সেই সব অঞ্চলে উপযুক্ত পরিবেশ সৃষ্টি করতে পারলে অনেক ফসল উৎপন্ন হবে, বসতি গড়ে উঠবে। সেজন্য কোনো যুদ্ধের প্রয়োজন নেই। সত্যি কথাই তো কবি বলছেন। পৃথিবীতে অনেক জায়গা পড়ে রয়েছে। বিজ্ঞান আজকে এমন একটা উন্নত শিখরে পৌঁছে গেছে যে তারা চাইলেই, বিজ্ঞানীরা চাইলেই বা মানুষ যদি চায়, সেই রাষ্ট্রনেতারা যদি চায়, সেই পতিত জায়গাগুলিকেই বসবাসের যোগ্য অথবা ফসল উৎপাদনের
অন্যতম জায়গা হিসেবে তারা তৈরি করতে পারে। সুতরাং যুদ্ধের প্রয়োজন নেই, যুদ্ধ অমূলক। তাই শুভবুদ্ধি সম্পন্ন মানুষদের কাছে কবির একান্ত আবেদন, বিজ্ঞানের তাপটুকু নয়, বিজ্ঞানের আলো তুলে ধরা হোক সবার কাছে। অর্থাৎ বিজ্ঞানকে যুদ্ধের ধ্বংসলীলায় ব্যবহার না করে মানুষের উন্নতিতে ব্যবহার করা হোক। সমগ্র কবিতায় কবি বোঝাতে চেয়েছেন যুদ্ধের কোনো প্রয়োজনই নেই। তাই তিনি যুদ্ধ কেন প্রশ্নটি বারবার তুলেছেন। এই আলোচনা থেকে আমরা একটা সিদ্ধান্তে পৌঁছতে পারি কি বিষয়বস্তু অনুসারে আমাদের যে আলোচ্য কবিতাটি যুদ্ধ কেন, সেই কবিতার নামকরণটি যথার্থ এবং সার্থক হয়েছে। এবারে চলো আমরা কবিতাটা একটু দেখে নিই। তো কবিতা শুরু করার আগে আমি তোমাদেরকে বলবো, তোমরা তোমাদের যে সাহিত্য মালঞ্চ বইটা আছে সেই বইটা তোমাদের হাতে নিয়ে বসো, অথবা পরেও তোমরা দেখে নিতে পারো। কবিতাটা আমরা শুরু করি, চলো। কবি দীনেশ দাশের লেখা যুদ্ধ কেন। পৃথিবী অনেক বড়। কবি বলছেন কি, পৃথিবীটা অনেক বড়, এখানে ক কোটি লোক। পৃথিবী যতটুকু বড় তার থেকে কিন্তু মানুষের সংখ্যা খুবই নগণ্য। এখানে ক কোটি লোক, তবু লড়াই করে যত আহাম্মক, স্থান আরও চাই। তবু লড়াই করে আহাম্মকের দল, স্থান আরও চাই। সে আহাম্মক বলতে কিন্তু আমরা সাধারণ মানুষ নই। আহাম্মকরা হচ্ছেন সেই রাষ্ট্রবাদী নেতারা বা রাষ্ট্রের নেতারা, তারাই কিন্তু যুদ্ধটা বাঁধায়। তো কেন তারা লড়াই করছে? স্থান আরও চাই, তাদের আরও জায়গা চাই, মানে আরও দখল করতে চায় তারা জায়গা। যুদ্ধ বাঁধে আর উড়ে মৃত্যুর হাওয়াই। যুদ্ধ বাঁধে এবং মৃত্যুর হাওয়াই। মৃত্যুর হাওয়াই মানে হাওয়াইবাজি দেখেছ, আকাশে উড়ে গিয়ে ফোয়ারার মতো ঝরে পড়ে বাজিগুলি যখন পোড়ায়। তো যুদ্ধ যখন বাঁধে, যুদ্ধ যখন হয়, তখন কিন্তু সেই ফোয়ারা বাজি মানে হাওয়াই বাজির মতোই মৃত্যুগুলিও চারদিকে ছড়িয়ে পড়ে। আজকে আকাশ জুড়ে মহাসমরের মহামারী। প্রত্যেকটা বার দেখে আজকে মানে এখনও বর্তমান সময়ে দাঁড়িয়ে, যদিও কবি প্রথম বিশ্বযুদ্ধ দ্বিতীয় বিশ্বযুদ্ধ বলছেন, কিন্তু আজকে আমরা বর্তমান সময়ে আধুনিক সভ্যতায় দাঁড়িয়েও আমরা দেখি আকাশ জুড়ে মহাসমরের মহামারী। এই যেটা যেন মহামারীর আকারে একটা যুদ্ধ ভাব, যুদ্ধ খেলা চলছে পৃথিবী জুড়ে। এ ওর সঙ্গে যুদ্ধ করবে, ও তার সঙ্গে যুদ্ধ করবে, মানে আমরা সবাই যুদ্ধে লিপ্ত হয়ে পড়ছি। এই যুদ্ধে আমরা আজ জিতি কিংবা হারি একথা চরমতম নয়, এটাই শেষ নয়। কিন্তু আজকে আমার প্রশ্ন, কবি প্রশ্ন করছেন, কেন হবে বারবার বর্বর এই অভিনয়? কেন বারবার এই বর্বর অভিনয় হবে? বর্বর শব্দের মানে আমরা সবাই জানি, ভয়ানক, অসভ্য একটা শব্দ বর্বর। তো কেন এই বর্বর অভিনয়টা হবে? আহাম্মকের ক্রূর আকাঙ্ক্ষায় যারা আহাম্মক, যারা রাষ্ট্রের নেতা, যারা রাষ্ট্র পরিচালনা করছেন, তাদেরকে কবি আহাম্মক বলছেন। তাদের ক্রূর মানে ভয়ানক আগ্রাসী মনোভাবের জন্য, আকাঙ্ক্ষায় এ পৃথিবী বারবার চির খায় ট্যাঙ্কারের চাকায়। যুদ্ধ যখন বাঁধে আমরা দেখি ট্যাঙ্ক চলাচল করছে, মাটির উপরে সে ট্যাঙ্কের চাকার চিহ্ন রয়ে যাচ্ছে। সেই কথাটাই কবি বলছেন। ফাটা রেকর্ডের মতো পৃথিবীটা ঘুরে চলে। পৃথিবীটাও যেন ফাটা রেকর্ডের মতো, যেন সেই যুদ্ধের জায়গাতে গিয়েই গানটা বা গানের পিনটা আটকে যাচ্ছে। কবি বলছেন কি, আমার গানের পিন বেঁধে গেছে হঠাৎ ফাটলে, সেই ফাটলে বেঁধে গেছে। ঠিক যেমনটা পৃথিবীর ফাটলে যুদ্ধ
জিনিসটা বিধে গেছে, বারবারই ঘুরে ফিরে সেই যুদ্ধের মধ্যে গিয়ে আমরা পড়ি। কবি বলছেন আমার গানের পিন, মানে আমি যে কথাটা বলছি সেই কথাটাও যেন সেই পিনে বেঁধে গেছে হঠাৎ সেই ফাটা রেকর্ডের পাতায়। বারে বারে ঘুরে ঘুরে একঘেয়ে কথা কয়, একঘেয়ে কথা বারবার ঘুরে ঘুরে বলছেন। কি বলছেন কবি? কেন হবে, কেন হবে বারবার বর্বর এই অভিনয়, এই বর্বর অভিনয় মানে যুদ্ধ যুদ্ধ খেলা কেন হবে? পৃথিবী অনেক বড়। অবশেষে কবি একটা কনক্লুশনে যাচ্ছেন, একটা সমস্যা কথা কবি তুলে ধরেছেন এবং তার সমাধানও তিনি দিচ্ছেন। কি দিচ্ছেন? পৃথিবী অনেক বড়, জলাভূমি মাঠ করো। যে জলাভূমি এখনো ব্যবহারযোগ্য নয় সেই জলাভূমিটাকে মাঠ করো। জঙ্গল হাসিল হোক ভেঙে চুরে পিষে, ভেঙে চুরে পিষে দিয়ে জঙ্গলটাকে হাসিল করো, যে জঙ্গলে এখনো মানুষের বসতি স্থাপন হয়নি। প্যারাশুটে নেমে পড়ো, প্যারাশুট নিয়ে নেমে পড়ো কোথায়? মেরুতে বসতি স্থাপন করো। মেরুভূমি মানে সুমেরু কুমেরুতে যেখানে মানুষ এখনো পৌঁছতে পারেনি সেই জায়গাগুলিতে বসতি স্থাপন করো। বীজ বোনো কিরগিজ স্টেপিসে, মানে সেই মেরু অঞ্চলে গিয়ে বীজ বোনো। কবি আবার বলছেন কি? পৃথিবী অনেক বড়, সুতরাং জায়গা নিয়ে ঝগড়া করার কোনো প্রয়োজন নেই। আমাদের পৃথিবীতে আগ্রাসী মনোভাবের কোনো জায়গা নেই। সেখানে কি করো? বিজ্ঞানের তাপ নয়, মানে হিরোশিমা নাগাসাকির মতো পরমাণু বোমা নয়, সেটাও বিজ্ঞানের দান। আর তার বদলে তুলে ধরো কি? আলো তুলে ধরো, যেটা আমরা বিদ্যুৎ হিসেবে আমরা পাই, আমার ঘরের অন্ধকারকে দূর করছে, আমার প্রয়োজন মেটাচ্ছে, সেই বিদ্যুতের আলোটাকে তুলে ধরো। এই হলো যুদ্ধ কেন কবিতা কবি দীনেশ দাশের। চলো এবার সংক্ষেপে একটু আমি এই কবিতাটা সম্পর্কে আলোচনা করে নিই। যাই হোক, ক্লাসটা হয়তো একটু লম্বা হয়ে যাচ্ছে, তোমরা পুরো ক্লাসটা দেখো এবং শেষে আমি দু একটা প্রশ্ন দিয়ে দেব তোমাদেরকে তৈরি করার জন্য। তো মানবতাবাদী কবি দীনেশ দাশের কাব্য কবিতায় দেশকালের নানা সমস্যা ফুটে উঠেছে। আবার তিনি সেই সব সমস্যা থেকে বেরিয়ে আসার পথও নির্দেশ করেছেন। আমাদের আলোচ্য কবিতাটি কবির যুদ্ধবিরোধী মনোভাবের প্রতিফলন, সেটা আমরা বুঝতে পেরেছি কবিতাটি পরে। কবি পৃথিবীতে যুদ্ধ চান না, কারণ যুদ্ধ মানেই মৃত্যুর হাহাকার, সম্পদের ধ্বংস এবং আহম্মক যুদ্ধবাজদের ভয়ঙ্কর আস্ফালন। পরপর ঘটে যাওয়া দুটি বিশ্বযুদ্ধে পৃথিবীর সাধারণ মানুষের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। কবি সেই অনিবার্য পরিস্থিতির পুনরাবৃত্তি একেবারেই চান না। তিনি জানেন একদল ক্ষমতালোভী সাম্রাজ্যবাদী শক্তি বরাবরই নিজের স্বার্থ মেটানোর জন্য যুদ্ধ বাধায়। কবিতায় আকুল কণ্ঠে প্রশ্ন করেছেন, কেন হবে বারবার এই অভিনয়? কবি যুদ্ধ চান না বলেই যুদ্ধ থেকে মুক্তির পথও দেখিয়ে দিয়েছেন। সারা পৃথিবীতে রয়েছে বিপুল পরিমাণে জলাভূমি ও বনভূমি, সেখানে উপযুক্ত পরিবেশ রচনা করে সেগুলোকে বসবাসের উপযোগী করতে পারলে অসংখ্য মানুষের বাসস্থানের ব্যবস্থা হবে। সেখানকার জমিগুলোকে চাষের উপযুক্ত করে শস্য শ্যামলা করতে পারলে সাধারণ মানুষের সুবিধা হবে। তিনি মানবতার আলো ছড়িয়ে সমাজ ভাবনার অনবদ্য প্রকাশ ঘটিয়েছেন তার কবিতার মধ্যে। কবি সারা বিশ্বের মানুষের কাছে আহ্বান জানিয়েছেন,
চলো যাই যুদ্ধে, যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধ। আমরা যুদ্ধের বিরুদ্ধে যুদ্ধে যেতে চাই কবি দীনেশ দাশের সঙ্গে। আমরা কেউ যুদ্ধ চাই না। তাই কবি বারবার প্রশ্ন করেছেন, কেন এই যুদ্ধ? যুদ্ধ কেন? আশা করি সবাই ক্লাসটা বুঝতে পেরেছো। ক্লাসটা বুঝতে পারলে অবশ্যই এটা লাইক করবে, না বুঝতে পারলে কমেন্ট করে আমাকে জানাবে। কোন জায়গাটা বুঝতে পারোনি আমি বোঝানোর চেষ্টা করব। এবং অবশ্যই আবারও বলছি বারবার যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো এবং তোমাদের বন্ধুদের সঙ্গে শেয়ার করো এবং তাদেরকেও বলো সাবস্ক্রাইব করার জন্য। কারণ আমার যে উদ্দেশ্য সমস্ত স্টুডেন্টদের কাছে পৌঁছে যাওয়া আমার ক্লাসগুলি নিয়ে, তো তোমাদের মাধ্যমেই সেটা সম্ভব একমাত্র। সবাই ভালো থাকো, সুস্থ থাকো এবং অবশ্যই সাবধানে থাকো। দেখা হবে নেক্সট ক্লাসে। ততক্ষণ পর্যন্ত এই চ্যাপ্টারটা নিয়ে তোমরা পড়াশোনা শুরু করো। এবং 2-3টে প্রশ্ন আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব, সেই ডেসক্রিপশন বক্সটা একটু চেক করে নেবে এবং সেই প্রশ্নগুলি তোমরা তৈরি করে নেবে। এই প্রশ্নগুলি তৈরি করলে তোমরা এই চ্যাপ্টার থেকে সমস্ত প্রশ্নের উত্তর তৈরি করতে পারবে। সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার সঙ্গে থাকার জন্য।